নজরুল ইসলাম লাবলু একটি কনস্ট্রাকশন ফার্মে চাকরি করেন। নিজের কর্মব্যস্ততার পাশাপাশি লাবলু গড়ে তুলেছেন শখের কবুতরের খামার। 2008 সালে যাত্রা শুরু করা লাবলুর কবুতরের এক খামার যতই দেখবেন ততই মুগ্ধ হবেন যে কেউ। 30 থেকে 35 প্রজাতির প্রায় 350 জোড়া কবুতর আছে লাবলুর খামারে। সবগুলোই ফ্যান্সি প্রজাতির কবুতর। দামে তো বটেই, নামে আর জাত পরিচয়েও লাবলুর কবুতর বেশ বিস্ময় জাগানিয়া আর মনোমুগ্ধকর। শখ ও শৌখিনতার আজকের পর্বে আমরা জানব লাবলুর শখের কবুতরের খামারের আদ্যপান্ত। লোমগুলো একটু নুডলসের মতো পেঁচানো, যার জন্য এটার নামকরণ করা হয়েছে আপনার ফিল্ডব্যাক। আমাদের দেশ থেকে যদি এক্সপোর্টটা চালু হয়, আমি ইনশাল্লাহ আমি মনে করি ওয়ার্ল্ডের যে কোনো দেশ আমাদের বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে পারবে না। সুপ্রিয় দর্শক, শখ ও শৌখিনতার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এই খামারের যিনি পরিচালক তার সাথে আমরা পরিচয় হব। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে তার কর্মক্ষেত্রে ঠিক ছাদে নিয়ে একটি শৌখিন ফেন্সি কবুতরের খামার তৈরি করেছেন, যেখানে নানাবিধ কবুতর এখানে রয়েছে। আসসালামু আলাইকুম লাবলু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লাবলু ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম লাবলু। আমি একটা কনস্ট্রাকশন ফার্মে চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। জি, এটার কর্মব্যস্ততার ফাঁকে আমরা পাশাপাশি কবুতর খামারটা আমরা পরিচালনা করে থাকি। দর্শক, এখানে এই যে কবুতরের রাজ্যে এত সুন্দর সুন্দর কবুতর আছে, যেগুলো অনেক কবুতর আমরা জীবনের প্রথমবারে দেখতে যাচ্ছি, এমনও আছে কিছু কবুতর। কখন থেকে আপনার এই শখটা আপনার সাথে আসলো বা চেপে বসছে? বেসিক্যালি ধরতে গেলে তো এটা অনেক আগে থেকেই। আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, মোস্ট প্রবাবলি 99-98 ওই সময়কার কবুতর তো ফ্যান্সি ছিল, আমরা ছাড়া পালতাম, মানে ছেড়ে কবুতর পালতেন, বাংলা কবুতর যেগুলোই পালতাম, ঘোলা কবুতর। পরবর্তীতে আপনার আমি বাণিজ্যিকভাবে খামার শুরু করে 2008 থেকে, যখন ফেন্সি কবুতরের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, ফেন্সি কবুতর, আমরা কবুতর অনেক জাতে আছে। সাধারণত আমরা কিছু কবুতর আপনার দেখছি এখানে বিভিন্ন টাইপের, যেমন এই কবুতরটা আমরা দেখতে পাচ্ছি সে গলাটা ফুলিয়ে আছে। কিছু কবুতরের বিচিত্র, সে তার চোখটা দেখা যাচ্ছে না। কিছু কবুতর দেখে যে খুব সাইজে খুবই বড়। ঠিক আছে, এখানে কি এক একটা জাত এখানে আছে, এক একটা গ্রহ প্রজাতির আপনার কবুতর আছে। আচ্ছা, আপনার কবুতরের ক্যাটাগরি হচ্ছে আপনার একটা রেসিং পিজিয়ন, জি, একটা হাই ফ্লেয়ার পিজিয়ন, জি, আর আমাদের হচ্ছে ফ্যান্সি পিজিয়ন। আমি বেসিক্যালি ফ্যান্সি পিজিয়ন নিয়ে কাজ করছেন। আপনি তো একটা প্রতিষ্ঠানে জব করেন, আপনি কিভাবে সময়টা আপনি এই কবুতরের পিছনে ব্যয় করেন? বেসিক্যালি এটা তো হয় শখ থেকে, আস্তে আস্তে এটা শখ থেকে বাণিজ্যিকভাবে রূপান্তরিত হয়ে গেছে। শখ থেকে বানিয়ে অফিস শেষ করে আমি সকাল টাইমে, অফিসের আগে সকাল টাইমে এখানে ঘন্টাখানিক সময় দিই, আবার অফিস শেষ করে ঘন্টাখানিক সময় দিই। আচ্ছা আচ্ছা। আর মাঝে তো আমার কাজের লোক আছে, ওরা দেখাশোনা করে। এই ভবনের 10 তলায় আমরা দাঁড়িয়ে আছি, উনি 4 তলায় উনি তার কর্মস্থল। তো উনি যখনই ইচ্ছা করে, ঠিক যদি একটু সময় উনি কর্মক্ষেত্র থেকে উনি যদি বের করতে পারে, উনি সাথে সাথে এসে এখানে তার কবুতরগুলো উনি দেখতে পারেন। তো এটা অনেক একটা বড় সুবিধা যে উনি কর্মস্থলের উপরে ওনার খামারটা উনি করেছেন। লাবলু ভাই, আমরা জানতে চাই এখানে কয় প্রজাতির কবুতর আছে? আমার কাছে ফেন্সি কবুতর আছে এখানে 35 থেকে 40 প্রজাতি। এগুলো কোত্থেকে আপনি সংগ্রহ করেছেন? আমি দেশ থেকেও কালেক্ট করছি, বাইরে থেকেও কিছু বাইরে থেকে, মানে কি ইম্পোর্ট করে দেশের বাইরে থেকে কিছু কালেকশন করেছে? আচ্ছা, ভ্যারাইটি প্রজাতি তো সব তো আমাদের দেশে হয় না। আচ্ছা, নতুন নতুন কবুতর যেগুলো প্রজাতি সেগুলো তো বাইরে থেকে আসে। এই যোগসূত্রটা, আপনি যে বাইরে থেকে কবুতর আনছেন, আমাদের দেশীয় কিছু কবুতর আছে, আর যে কবুতরগুলো আমি দেখতে পাচ্ছি সবগুলো বাইরের কবুতর। এই যোগসূত্র কিভাবে আপনি যোগাযোগ মাধ্যমটা কীভাবে করলেন দেশের বাইরে থেকে? এখানে আমাদের দেশে অনেকেই ইম্পোর্টার আছে, ওদের সাথে যোগাযোগ করলে আসলে ওদেরকে বললে ওরা মোটামুটি কালেক্ট করে দিয়ে। কোন কোন দেশগুলো থেকে আপনি কবুতর সংগ্রহ করেছেন? আমি মিডল ইস্টে ধরতে গেলে আপনার সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, এইসব দেশ থেকে, মিডল ইস্ট থেকে এইসব দেশ থেকে কবুতর আসে। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ওদিকে গেলে রোমানিয়া, বেলজিয়াম, কলম্বিয়া। আসলে হয় কি, যখন রিটায়ারমেন্ট চলে যায়, ওরা কবুতর খামার নিয়ে ব্যস্ত সময়টা, তাদের রিটায়ারমেন্টের সময়টা তারা পার করে। আচ্ছা, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে অনেক বড় বড় খামারি আছে, আমাদের দেশেও আছে,
আমাদের দেশে অনেক বড় বড় খামারি আছে। তা আপনার এখানে আমরা যে কবুতরগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আপনি ইম্পোর্ট করে এনেছেন, বা এগুলি কি দেশীয় প্রজনন? এখানে যে ওখানকার তারা একটা পরিবেশে ছিল, হয়তো ইউরোপের কথা যখন আপনি বললেন তখনও দেখা গেল ওখানে অনেক ঠান্ডা এক পরিবেশ, কিন্তু এখানে এসে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এই কবুতরগুলি কি তাদেরকে তার পরিবেশ থেকে মানিয়ে নিয়েছে? ওদের ওখানে হচ্ছে বছরে সম্ভবত 4 থেকে 5 মাস ব্রিডিং করে, কিন্তু আমাদের দেশের ওয়েদারটা হচ্ছে সিজন ব্রিডিং সিজন, মানে সারা বছরই আমরা ব্রিডিং করতে পারি। এইখানে হচ্ছে এক জায়গায় আমি আপনাকে করি, আমাদের দেশ থেকে যদি এক্সপোর্টটা চালু হয়, আমি ইনশাল্লাহ আমি মনে করি ওয়ার্ল্ডের যে কোনো দেশ আমাদের বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে পারবে না। যদি বাণিজ্যিকভাবে যদি সরকারের তত্ত্বাবধানে যদি এই শিল্পকে যদি নজর দেওয়া হয়, তাহলে এখানে কিন্তু অনেক অনেক একটা সম্ভাবনায় মনে হয় খাত। যেমন আপনি শখের বসে আপনি যদি কিছু 2-4 জোড়া কবুতর দিয়ে যদি আপনি শুরু করেন, আপনার শখটা আস্তে আস্তে ঠিক বাড়তে থাকে, শখ যেভাবে বাড়ে। তো এখানে এই বাড়তে এখানে কয় জোড়া কবুতর আছে, কত পেয়ার কবুতর আছে? আমার কাছে অলমোস্ট 350 পেয়ার। 350 পেয়ার। তাহলে আপনি আমাকে একটু পরিচয় করাবেন? আমি এখান থেকে শুরু করি। এখানে এই কবুতরগুলো কি প্রজাতি? এটা কি প্রজাতির কবুতর? আপনার এটা হচ্ছে পমারিয়ান পোর্টার। হ্যাঁ, পমারিয়ান পোর্টার। আচ্ছা, উৎপত্তি স্থল এটা কোথায় পাওয়া যায়? ইংল্যান্ডের মনে হয়, ইংল্যান্ডের না? এটা হচ্ছে হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন হাঙ্গেরিতে হয়, প্রজননটা ভালো। আচ্ছা, তারপর এটা হচ্ছে ফ্রেঞ্চ মন্ডিয়ান। আচ্ছা, মন্ডিয়ান, ফ্রেঞ্চ মন্ডিয়ান। আচ্ছা, আর এইটাও হাউস পিজিয়ন। এটা ভ্যারাইটি কালারের কি এখানে আছে। আচ্ছা, এগুলো কি এখানে এই প্রজননগুলো এখানে হচ্ছে? এদের প্রজনন এখানেই হচ্ছে। এদের প্রজনন এখানে হচ্ছে। এগুলোর কিন্তু তাদের প্যারেন্টস হচ্ছে বাইরের। আপনি এখানে প্রজনন করিয়ে এদেরকে আবার এখানে বংশবৃদ্ধিটা বিস্তার করছেন। আচ্ছা, এখানে আমি একটা কবুতর দেখতে পাচ্ছি, ঠিক বড় আকৃতির। কি কবুতর এটা? এটাও হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। হাঙ্গেরিয়ান বেসিক্যালি কয়েকটা কবুতর নিয়ে কাজ করছি। জি, তার মধ্যে হচ্ছে হাঙ্গেরিয়ান হাউস পিজিয়নটা, ফ্রেলব্যাকটা, হলিকপার, তারপর পমারিয়ান পোর্টার, জার্মান বিউটিহোমা, দেন আপনার রোমাংনাল। এই কয়েকটা জাত নিয়ে আমি আসলে কাজ করছি, কালার নিয়ে কাজ করছি। বা এদের তার কোয়ালিটিটা কিভাবে ডেভেলপ করা যায়। আমি এখানে মুরগির মতো একটা কবুতর দেখতে পাচ্ছি, আপনি একটু বলবেন এই কবুতরটা কি মুরগি না কবুতর? আমি এখনো কনফিউজ অ্যাকচুয়ালি এই জাতটা নিয়ে। এটা হচ্ছে আপনার মালটেস বলে। মালটেস, আচ্ছা। এইটা আমি ক্রোয়েশিয়া থেকে কালেক্ট করছি। ক্রোয়েশিয়া থেকে, আচ্ছা, ক্রোয়েশিয়া থেকে। আচ্ছা, তারপরে এখানেও আপনার হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন। ওইখানে দুটো সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছি আমি। এই দুটো আপনার হাঙ্গেরিয়ান পিজন। দর্শক, এখানে প্রতিটি কবুতর আমি খাঁচাই দেখতে পাচ্ছি। কবুতর তো অনেকে আমাদের দেশীয়ভাবে আমরা কবুতর ছেড়ে পালি। আপনার কবুতরগুলো কেন খাঁচাই? এইগুলো তো হচ্ছে শখের বসে পালা। আচ্ছা, শখের বসে পালা, শৌখিন। ফ্যান্সি কবুতর হচ্ছে এটা শৌখিন। আচ্ছা, এদেরকে খাঁচাই যতটুকু না সৌন্দর্য দেখাবে, ছেড়ে রাখলে অত সৌন্দর্য আসে না, এদের থেকে পাবেন না। এই ধরনের কবুতর কি কখনো যদি আমরা ছেড়ে দিই, এগুলি কি উঠতে পারে? হ্যাঁ, এগুলো উঠতে পারে। আমি একটা কবুতর আমাদের একটু ছাড়া আছে 3টা রুমের মধ্যে, যেগুলো রেস্টে আছে। একটা কবুতর দেখে আমাদেরকে একটু ছেড়ে আমরা একটু খাঁচা থেকে বের করে একটা কবুতর দেখতে চাচ্ছি। আপনি আমাদেরকে একটা কবুতর দেখান। আসলে দর্শক, এই কবুতর খাঁচাই থাকতে চাই আমরা। যখনই তার এই কবুতরকে বাইরে বের করলাম, সে কিন্তু তার চিন্তা ভাবনা কিন্তু খাঁচার দিকে চলে যাওয়া। আমি যতটুকু জানি লাবলু ভাই, আপনাদের একটা ক্লাব আছে, বলবেন একটু কবুতরের ক্লাব নিয়ে? আমি বেসিক্যালি হচ্ছে আপনার চট্টগ্রাম ফ্যান্সি পিজিয়ন ব্রিডার অ্যাসোসিয়েশনের বর্তমানে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আপনার 2টা সংগঠনের সাথে জড়িত আছি। বাংলাদেশে আরও সংগঠন আছে। আচ্ছা, বাংলাদেশ ফ্যান্সি পিজিয়ন ব্রিডার অ্যাসোসিয়েশন, ওটাও। এসব সংগঠনগুলো আছে কবুতর নিয়ে, কবুতরের
মার্কেটটাকে কীভাবে ডেভেলপ করা যায়, এটাকে কীভাবে একটা শিল্প হিসেবে দাঁড় করানো যায় এক্সপোর্টের ক্ষেত্রে, বিশেষ করে এক্সপোর্ট নিয়ে এখন অনেকেই এই সংগঠনগুলি কাজ করছে। আমাকে একটু বলেন, যারা প্রথমে শুরু করতে চায় কীরকম বাজেট বা কীরকম কবুতর দিয়ে তারা শুরু করবে? আমি বলবো যারা নতুন খামারি তাদেরকে আপনার ইম্পোর্টের কবুতর দিকে না গিয়ে জি দেশ থেকে কোনো একটা খামারে কয়েকটা খামার আগে ভিজিট করবে। সে কবুতর আগে টাকা থাকলে যে কবুতর হবে তেমন না, কিন্তু আপনি এখানে টাকা ডালতে পারেন, কিন্তু আপনার যদি এইটার প্রতি এক্সপিরিয়েন্স না থাকে, কবুতরকে লালন পালন, খাবার দাবার, অভিজ্ঞতা, আপনার অসুস্থ হলে ওদের পরিচর্যা, চিকিৎসা দেওয়া, এইসব যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আমি বলবো না যে এই আইডিয়াগুলি না থাকলে আপনি কবুতর পালন করা আপনার পক্ষে সম্ভব না। দেশে অনেক খামারি আছে, ওখানে আবার ভিজিট করে ওদের খামারের যে আপনার সিস্টেমটা, জি খাঁচার সিস্টেমটা, খাঁচা কতটুকু হবে, আপনার খাবার দাবার কী পরিমাণ দিলে, আপনার পানি কীভাবে পরিষ্কার, পানির বাটি কীভাবে পরিষ্কার করতে হয়, মোট কথা হচ্ছে খামার পরিচর্যা কীভাবে করতে হয়, ওইসব আইডিয়া নিয়ে আমি নতুন খামারিদেরকে খামার করার জন্য উদ্বুদ্ধ করছি। প্রতি মাসে এখানে এই এতগুলো আপনার 350 জোড়া কবুতরের খাওয়ার খরচ বা আপনার ওষুধের খরচ কেমন পড়ে? আমার আপনার যাই 40-35 হাজারের মতো, 40 থেকে 35 হাজার টাকা খাওয়া, ওষুধ, ভেটেরিনারিয়ান যিনি দেখেন, সব কিছু মিলে আপনার যে একজন লফট বয় আছে যিনি খামার ব্যবস্থাপনায় আছেন, সব কিছু মিলে 35 হাজার টাকার বা 40 থেকে 35 হাজার টাকার মতো আপনার খরচ হয়। আচ্ছা, আপনি কি কবুতর কি বিক্রি করেন? হ্যাঁ, আমি আমার যেগুলি এখানে প্রজনন করছি, যে বাচ্চাগুলো যেগুলো উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলি আমি দেশেও সেল করছি, দেশের বাইরেও। দেশের বাইরে তো আসলে এক্সপোর্ট সম্ভব না, আমাদের বাধ্যবাধকতা আছে। আমি যতটুকু জানি নিয়ার যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে মোটামুটি কিছুটা যায়। কত টাকা দিয়ে একজন খামারি তার খামারটা শুরু করতে পারে, বা যদি শখের বশে আসতে চায়? 8 থেকে 10-20 হাজারের মধ্যে হলে আমি মনে করি যে তার প্রতি মাসে আর্নিং সোর্সটা খুব ভালো হয়। আচ্ছা, 20,000 টাকা দিয়ে সে কয় জোড়া কবুতর কিনবে? 20,000-এর মধ্যে সে 4 জোড়া কিনুক, বাচ্চা কালেক্ট করুক। প্রথম আমাকে বাচ্চা কালেক্ট করতে হবে, বাচ্চা কালেক্ট করে এগুলি আপনার পরিচর্যা করতে করতে তার সে একটা আমার পরিচালনার ক্ষেত্রে আইডিয়াটা চলে আসবে। আজকে যেটা বাচ্চা হলো, এটা 6 মাস পরে গিয়ে এটা ব্রিডিং এর জন্য তার বয়স পরিপূর্ণ হবে। আচ্ছা, এরপর সে ব্রিডিং এ যায় 6 মাস পরে কবুতরের ক্ষেত্রে। আচ্ছা, ডিম ফুটে বাচ্চা কয়দিন, একটা কবুতর ডিম কখন দেয়? ডিম দেয় যে 6 মাস। আজকে কবুতরের বয়স যখন 6 মাস হবে, সে তখন ব্রিডিং এর জন্য মোটামুটি প্রিপেয়ার হয়। আচ্ছা, অনেক কবুতরের ক্ষেত্রে আপনার মাস দেড়েক এদিক সেদিক হয়। আমরা মূলত 6 মাসটাই কাউন্ট করে থাকি। 6 মাস তখন সে ডিম পাড়ার জন্য উপযুক্ত হয় 6 মাস পরে। আচ্ছা, 6 মাস পরে যখন ডিমটা পারবে সে, তখন 2টা ডিম পারে কবুতর। আজকে একটা দিল, কালকে গ্যাপ দিয়ে পরশুদিন আরেকটা দিল। এরপর আমরা এটা কবুতর ওদের বুকের নিচে তা দিই। আপনার 18 দিন পরে বাচ্চাটা ফুটবে কবুতরের ডিম থেকে। 18 দিন পরে বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে আসে। এরপর ওই বাচ্চা কবুতরেরই নিজে লালন পালন, ক্রপ মিল খাওয়ায় 8-10 দিন 15 দিন। এরপর আপনার গিয়ে দানা খাবার দিয়ে আস্তে আস্তে কবুতরেই খাওয়াবে। হ্যাঁ, 8-10 দিন পর থেকে সে দানা খাবার তার বাচ্চাকে দিয়ে থাকে। তারপর কতদিন বয়সে সে তার বাসা থেকে বেরিয়ে আসবে বা খাঁচা থেকে বেরিয়ে আসবে? খাঁচা থেকে তার 1.5 মাসের মধ্যে সে খাঁচা থেকে বেরিয়ে খাওয়ার উপযুক্ত যখন হয়, তখন আমরা এটাকে বেরিয়ে আসবে আরেকটা জায়গায় গিয়ে সেপারেট জায়গায় একটা কেজে রাখি। এরপর যখন 2 ফেদার, একটা ফেদার করতে 15 দিনের মতো সময় লাগে, মাসখানেক খাঁচায় রাখি। এরপর আমি আমার ফ্লাইং জোন আছে, মেল বেবির জন্য ফ্লাইং জোন আলাদা, ফিমেল বেবির জন্য ফ্লাইং জোন আলাদা। অলমোস্ট তারপর আপনার যেগুলো ব্রিডিং এর জন্য ফিমেল আছে ওইটার ফ্লাইং জোনটা আলাদা ওভাবে আলাদা করে এগুলোকে রেখে দিই আর কি। কবুতরের অনেক সময় তাদের খুনসুটি বা মারামারি করে দেখা যায়, আমরা দেখি, আমরা কয়েকটা জায়গায় দেখছি আপনার খামারের ওখানেও আপনার কেন এই জিনিসটা, কেন তাদের মধ্যে কেন এই খুনসুটিটা? আপনার একসাথে অনেক কবুতর রাখলে এখানে যদি দেখা যায় 2টা মেল কবুতর যদি একসাথে হয়ে যায়, তখন কিন্তু আপনার মারামারি, ছেলে কবুতর যখন কবুতর হবে তখন মারামারিটা বেশি হয়। আচ্ছা, আপনি জোড়াটা যে লাগান, হ্যাঁ, মানে যে প্যারিংটা করবেন, এই প্যারিংটা কি দেখে প্যারিংটা করেন আপনি? এইটার আপনার মেল ফিমেলটা ফার্স্ট অফ আপনার কনফার্ম করতে হবে। সাথে দিলে কিন্তু হবে না, এটা পাশাপাশি খাঁচায় রাখতে হবে।
সুপ্রিয় দর্শক, আমরা এই যে কবুতরের রাজ্যে এসেছি, আমরা কবুতরগুলোর সাথে পরিচিত হতে চাই। অনেক প্রজাতির কবুতর, খুব ভালো লাগছে। লাভলু ভাই বলবেন এইটা কোন প্রজাতির এবং কোন দেশ থেকে? ফিল্ডব্যাক কবুতর। হ্যাঁ, এইটাও ফিল্ডব্যাক। ফিল্ডব্যাক মূলত রেয়ার একটা কালেকশন। রেয়ার কালেকশন। হ্যাঁ, অ্যালমন্ড ফিল্ডব্যাক বলে এটাকে। অ্যালমন্ড ফিল্ডব্যাক, অ্যালমন্ড ফিল্ডব্যাক। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এটার পাখার এখানে এইটাকে ফিল্ড বলে আর কি। এইটাকে ফিল্ডব্যাক বলে না? তার মানে উল্টো পাখা বা কিছু একটা, তাই না? তার লোমগুলো একটু নুডলসের মতো পেঁচানো। আচ্ছা আচ্ছা, যার জন্য এটার নামকরণ করা হয়েছে আপনার ফিল্ডব্যাক। এই জিনিসগুলো বলে ফিল্ডব্যাক। তো এটা কোন দেশের কবুতর? এটা আমি কালেক্ট করছি আপনার মিডল ইস্ট থেকে। দুবাই থেকে। এটার কি এখনো কোনো বাচ্চা পেয়েছেন আপনি? হ্যাঁ, আমার এরই বাচ্চা হচ্ছে এইগুলো। এটা আচ্ছা, এর বাচ্চা এগুলো এখন এই একটা বাচ্চা দিয়েছে, ছোট বাচ্চা। আমি দেখাই দর্শক দেখে। ও দেখেন, এটা দর্শক দেখেন বাচ্চা। এটা কয় দিনের বাচ্চা? এটা হচ্ছে আপনার 12 দিন এই ছবি বাচ্চাটা। 12 দিন এসে। দর্শক, এখানে প্রতিটি জায়গায় এই যে এখানে আপনারা কিছু কাগজে লেখা থাকে, নোট থাকে যে এই ডিমটা কখন দিয়েছে, বাচ্চাটা কখন ফুটছে, এবং এই বাচ্চার জন্মের ঠিক 10 দিন পরে হয়তো ওনার একটা পায়ে রিং লাগিয়ে দিবে, যেটা তাদের বার্থ আইডেন্টিটি নির্ধারণ করবে এবং তাদের একটা প্যাডিগ্রি তৈরি করার জন্য, কবুতরের জন্মের ইতিহাসের জন্য। এটা বিশ্বের সব জায়গায় করে, আমাদের বাংলাদেশেও প্রচলিত আছে। আপনাদের ক্লাবের মনে কিছু রিং আছে, কবুতরের পায়ে রিং আছে, ক্লাবের রিং আছে। আসুন আমরা একটু সামনে যাই। এই যে বড় বড় কবুতর, এটা কি কবুতর? এটা হচ্ছে রোমাঙ্গাল। এটা মূলত রোমানিয়াতেই ওর উৎপত্তিস্থল। রোমানিয়াতে? আচ্ছা, রোমানিয়া থেকে আসছে। আচ্ছা, এখানে কি জোড়া আছে? এখান থেকে বাচ্চা পেয়েছেন? এইটার বাচ্চা হচ্ছে এইটা। আচ্ছা, এইখানে নিচে। আর বাচ্চা আপনার এটা হচ্ছে আর্জেন্ট মডার্না। রেয়ার একটা ব্রিড। আচ্ছা আচ্ছা, ইয়েলো আর্জেন্ট মডার্না। আচ্ছা, ইয়েলো আর্জেন্ট মডার্না। এগুলো কি জার্মানির কবুতর সম্ভবত? কুপার। আচ্ছা, ঠিক আছে। আর এই চারটাও আমার এইটা কিন্তু আমার ঘরের বাচ্চা থেকে এখন ব্রিডিং সিজন আসছে। ব্রিডিং আসছে আমার। আচ্ছা, ঘরের বাচ্চা থেকে যে আবার 6 মাস পর তাদেরকে আবার জোড়া লাগিয়ে আবার বাচ্চা করেছেন। আচ্ছা, এটা খুব সুন্দর। আমাদের এটা কি কবুতর? অমেস্কি বলে এটাকে। অমেস্কি। এটাও বাচ্চা ব্রিডিং আছে দেখছি, দেখতে পাচ্ছি আমরা বাচ্চা দিয়েছে। ওরই বাচ্চা। আচ্ছা, এন্ডালেশিয়ান কালার বলে এটাকে। হ্যাঁ, এন্ডালেশিয়ান কালার, ব্ল্যাক কালার। আচ্ছা, ব্ল্যাক। আচ্ছা, এদের কি এখন কি তারা কি প্রজনন করবে? প্রজননের জন্য দিয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা, তারপর ডিম দিবে, তার বাচ্চা চলে আসবে। আচ্ছা, এই কবুতরটা খুব ভালো লাগতেছে। এই যে তারা, এটা আমি দেশ থেকে কালেক্ট করছি। এটা আমার দেশীয় ব্রিড। এটা দেশীয় ব্রিড। আমি বাচ্চা কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা, বাচ্চা কালেক্ট করছেন, এখন সে এখানে বড় হচ্ছে। আমরা এসেছি এখন দ্বিতীয় একটা রুমে, যেখানে আপনার সবগুলো প্রজননের অবস্থায় আছে সবগুলো। যেহেতু এখন শীতকাল, আর যেহেতু উনি প্রথমে বলেছেন যে আপনার কবুতরের পালক চেঞ্জ হয় এই সময়টাতে, তো এই সময় উনি কিছু কবুতরকে রেস্টে রেখেছেন, পরবর্তী আবার এগুলোকে জোর লাগিয়ে আবার এখান থেকে আবার প্রজননের জন্য আবার রেডি করবেন। তাই আমি জানতে চাই এখানে এগুলো কি কবুতর? এটা হচ্ছে মুখী কবুতর। মুখী কবুতর। আচ্ছা, এটা রোমাঙ্গাল। এটাকে সেপারেট করে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমেরিকান জায়ান্ট হোমার। আচ্ছা, এটা হচ্ছে লং ফেস, জার্মান লং ফেস। এই কবুতরটা হচ্ছে আপনার জ্যাকোবিন, আমার একটা প্রিয় কবুতর এই ব্রিডের মধ্যে। আমি একটা কবুতর উপরেও দেখতে পাচ্ছি। এটা আপনার দেখবেন যে এটার বৈশিষ্ট্যটা কি একটু বলবেন? এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যেটা হুড মানে হুড সিংহের মতো। এটা কবুতরটা দেখতে সিংহের মতো লাগছে। আচ্ছা, এগুলোর কি কম্পিটিশন হয়? হ্যাঁ, এগুলি আপনার শোর জন্য রেডি হয়। মানে এটা হচ্ছে আপনার ফিল্ডব্যাক শ্যাডেল ফিল্ডব্যাক, ব্ল্যাক শ্যাডেল ফিল্ডব্যাক। এটা আচ্ছা, এটা হচ্ছে আপনার লাহোরি প্রজাতির। আমরা এটাকে হয়তো সিরাজ নামে জানি। উৎপত্তিস্থল কোথায় এগুলার, বা এগুলো কোথায়? এটা লাহোরেই উৎপত্তিস্থল। আচ্ছা, লাহোর মানে লাহোরের, হ্যাঁ, পাকিস্তানের লাহোরের উৎপত্তি এক জায়গা। আচ্ছা, এখানে হচ্ছে আমার ফোস্টার স্টেশন, এখান থেকে শুরু। এখানে ফোস্টার স্টেশন মানে যাদের দত্তক মা বাবা বলে, তাই নাকি? আচ্ছা, দর্শক, এখানে আরেকটা কথা আমি বলতে চাই, যে কবুতর ডিম পারে অনেক সময় দুর্বল থাকে, ডিম পাড়া পরে দুর্বল থাকে, বাচ্চা করলে ওরা একটু উইক হয়ে যায়। তাই এই জন্য ওদের বাচ্চাগুলো আমরা দেশীয় কবুতর যেগুলো আছে ওগুলো দিয়ে ওদের বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, একটা খামারের আপনি দুই জাতেরই কবুতর রাখবেন। একটা হচ্ছে তারা তাদের বাচ্চাটাকে
যে কবুতর ডিম দিয়েছে সেই কবুতরকে কিন্তু সে আরেকজন প্যারেন্টসকে দিয়ে সে বাচ্চাটা ফুটাবে, কারণ ডিম দেওয়ার পরে কবুতর যখন খুব উইক হয়ে যায় তখন সে তার ডিমে তার বসতে চায় না। আর এত কষ্ট করে যে প্রজননটা আমরা করছি সেই প্রজনন থেকে কোনো কোনো ফল আসে না, সেই জন্য ওই ডিমকে অন্য কবুতর তা দিয়ে বাচ্চা রেডি করতে হয়। তো এই সেকশনটা হচ্ছে ওনার লাবলু ভাইয়ের ওই যে অন্য কবুতর ডিম এসে আমরা বসিয়ে দিব, ফোস্টার সেকশন বলে। প্রত্যেকটি খামারে ফোস্টার সেকশন থাকে। আসুন আপনাদেরকে আমরা একটু দেখাই। এটা যেমন এইটা বাচ্চা, জি এটা আমি বললাম এটা হচ্ছে আপনার যে ব্রিডটা নিয়ে আপনি কাজ করছেন, এটা হচ্ছে এই কালারটাকে বলে ইন্ডোনেশিয়ান কালার। আচ্ছা, এটা খুব ফেমাস একটা কবুতর, ফেমাস। আচ্ছা, এই কবুতর কত পড়ে, দাম কত? এইটা আপনার ওই 25 থেকে 30,000। 25 থেকে বাচ্চা, মানে কেউ যদি কিনতে চায় 25 থেকে 30,000 টাকার মধ্যে আপনি এই কবুতরের বাচ্চা। সাধারণত আমরা ময়ূরপঙ্খী বলতে যে কবুতরটা বুঝি, এটা লেজ ছড়ানো, এটা হচ্ছে হোয়াইট সাইড ফ্যান্টাল বলে এটাকে। হোয়াইট সাইড ফ্যান্টাল, আচ্ছা, মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে লেজটা, অনেক লেজ, এখানে লেজটা দাঁড়িয়ে থাকবে। সচরাচর যে কবুতরগুলো আমরা বাজারে দেখি বা ময়ূরপঙ্খী বা ফান্টেল যেটাই বললেন না কেন, এই কবুতরগুলো নিয়ে একটু কিছু কথা বলো আমাকে। এটা হচ্ছে আপনার দেশির মধ্যে একটা খুব সহজলভ্য একটা কবুতর। আমি বলবো যে যারা নতুন খামারি করতে চায় তারা এই কবুতরটা দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, এই ফান্টেলটা দিয়ে? জি, এটা ইন্ডিয়ান ফান্টেল বলে। আচ্ছা, এগুলো জোড়া কত? এইটা আপনার এই 2000 থেকে 2500 মধ্যে ভালো মধ্যে পেয়ে যাবে এটা। আচ্ছা, ময়ূরের মতো দেখতে। লাবলু ভাই, এখানে একটা জোন আছে, আমি ওই জায়গায় দেখেছি আপনার একটা কবুতর, বাট এখানে অনেকগুলো কেন? এখানে ওটা হচ্ছে আপনার ব্রিডিং জোন। হ্যাঁ, ব্রিডিং জোন হচ্ছে আমার বাচ্চার যে একটা বাচ্চাগুলোই বললাম যে আপনার বাচ্চাগুলি এখানে রাখি 2 ফেদার পর্যন্ত। 1 মাস যখন 2 মাস বয়স হয় তখন তাদেরকে ফ্লাইং জোনে নিয়ে আরেকটা জোন দেখতে পাচ্ছি। কোন কবুতর খামারে ঢোকানোর প্রবেশের আগে নতুন কবুতর আপনি আনলেন, আলাদা রাখতে হবে। নতুন কবুতর আনার পরে এখানে আমি 15 থেকে 20 দিন এখানে রেখে দিই। আচ্ছা, এখানে রেখে আপনার ওকে ফার্স্টে দেখি যে ওর ড্রপিং ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া খাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে 8-10 দিন পরে গিয়ে কেরমির ডোজটা করালাম। কেরমির ডোজ করে ভ্যাকসিনেশন করা, কেরমির ডোজ করানো 10 থেকে 12 দিন পর ভ্যাকসিনেশনটা করে তারপর আমি আমার মূল লফটে এটাকে নিয়ে দর্শক, এই কবুতরের রাজ্যে আমরা আজকে অনেকক্ষণ যাবত আপনাদেরকে অনেক প্রজাতির কবুতর নিয়ে পরিচয় করালাম। পরিশেষে আমি লাবলু ভাই থেকে জানতে চাই, লাবলু ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি তো বেসিক্যালি এটা শখের বসে এখনো পর্যন্ত করে যাচ্ছি। এখনো শখের বসে? ভবিষ্যতেও শখের বসে করে যাওয়ার ইচ্ছা আছে। এটা আমরা জানি আপনার এই খামারের একটা নাম আছে, কি নাম? এই নাম? আমার খামারের নাম দিয়েছি আমি নীল লফট। নীল লফটটা কেন? নীল লফট হচ্ছে আমার নাম দিয়েই করা, নজরুল ইসলাম লাবলু। হ্যাঁ, নজরুল ইসলাম লাবলু। এন দিয়ে হচ্ছে নজরুল, আই দিয়ে হচ্ছে ইসলাম, এল দিয়ে হচ্ছে লাবলু। আচ্ছা, যার ভেরিয়েশন হচ্ছে নীল লফট। তো অনেক ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাকে ধন্যবাদ কষ্ট করে আপনার অনুষ্ঠানটা দেখার জন্য। চিটং লাইফের সকল কর্মচারী বিন্দুদেরকে ধন্যবাদ আমার এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আবার। দর্শক, শৌখিনতায় আজকের পর্বটি ছিল আমাদের কবুতর নিয়ে, বাণিজ্যিকভাবে কিভাবে কবুতর আমরা রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এছাড়া শখের বসে কবুতর পেলে আপনার অবসর সময়টাকে আপনি কিভাবে কাটাবেন, সব কিছু নিয়ে কিন্তু আমরা কবুতর পালন, খামার ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ, ভেটেরিনারিয়ানের প্রয়োজনীয়তা, নতুন কবুতর ক্রয়ের পরে কি করণীয়, সব কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের এই পর্বটি আমরা গুছিয়েছি। শৌখিনতার নতুন কিছু পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ, সাথেই থাকবেন।